কিন্তু কেন বিক্রি করবেন না? আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। আমি তো আগেই বললাম এই পেন্টিংটি আমার নিজের জন্য করা, বিক্রির জন্য নয়। আশ্চর্য! তাহলে এটা ওখানে ঝুলিয়ে রেখেছেন কেন? এটা কিন্তু ঠিক বললেন না। এটা প্রদর্শনী। প্রদর্শনী সব পেন্টিং বিক্রির জন্য নয়। আপনি অন্যগুলো নিয়ে কথা বলুন। আমরা কিন্তু ম্যাডাম আপনাকে দিয়ে অনেক কাজ করাই। একজন রেগুলার ক্লায়েন্টকে না করছেন। এই পেন্টিংটা আপনি বিক্রি করছেন না কেন? কে নারী আপনি চেনেন? অসমাপ্ত গল্প। নামটি কেন? আসলে এই আমার কাল্পনিক চরিত্র। আমাদের জীবনে অনেক গল্পই অসমাপ্ত থাকে, আর একজন শিল্পীর কিছু কর্ম থাকে তার নিজের জন্য। তার মূল্য নির্ধারণ করে বিক্রয় করাটা ইচ্ছে হয় না। এটা শিল্পীর নিজস্ব ইচ্ছে। যাই হোক, আপনারা ঘুরে দেখুন, আর প্লিজ এই পেন্টিংটা নিয়ে না থেকে অন্য কাজগুলোও দেখুন। ধন্যবাদ। নন্দিনী, আর ইউ ওকে? শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। আসলে আমি নিজেই কনফিউজড, কেন বিক্রি করছি না ওই পেন্টিংটা। আমি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি না তো? গত 3টা মাস ধরে নন্দিনী তুমি এই একই কথা বলে যাচ্ছ। কক্সবাজার থেকে ফিরে কত ঘটনা ঘটে গেল, কিন্তু তুমি বারবার ওই একই ঘটনাই মনে করে যাচ্ছ। কি ঘটনা ঘটে গেল? তোমার কি মনে হয় না আমি একটা মানুষ? তোমার একটা হ্যাঁ শোনার জন্য অপেক্ষা করে বসে আছি। বিয়েটা জরুরি না? আমি বলেছি না এক্সিবিশনটা আগে শেষ করে নেই। মাঝে মাঝে আমার মনে হয় ওইসব কথা। আমার মন গড়া না তো। নন্দিনী, তুমি কোন ঘটনার কথা বলছো? তুমি কি আবার অর্ণবের কথা ভাবছো? নন্দিনী, আমাদের এখন লাইফ লং ডিসিশনস নেবার সময়, আর এখন কিনা তুমি রাগ করো না। আসলে কি কিছু ঘটেছিল কক্সবাজারে, নাকি পুরোটাই আমার মন গড়া? আহা, হয় না সব শিল্পীরা তার পেন্টিংয়ের পেছনে কিছু গল্প বানায়, আমিও সেরকম কিছু একটা বানিয়েছি, হতে পারে না?
জানি না, তুমি বারবার বারবার ওই একই কথাই বলে যাচ্ছ নন্দিনী। তুমি থাকো তোমার ওষুধ নিয়ে, আমি ভিতরে গেলাম। নন্দিনী, কক্সবাজারে না গেলে আমাদের পরিচয়টা হতো, কিন্তু অর্ণবের ঘটনাটা ওখানে ঘটেছে। বুঝো সবকিছু। ওয়াও, কি অদ্ভুত বিশাল সমুদ্র। সত্যি কথা বলি, আমি এত কিছু বুঝি না বাবা। পানির আবার বিশালত্ব কি? তোরা পেইন্টাররা সব কিছুতেই না সৌন্দর্য খুঁজে পায়। না রে তানিয়া, একবার ভালো করে তাকিয়ে দেখ, এত বিশাল সমুদ্র, তারপরে কত বিনয়ী। বিনয়ী? কি যাতা বলছিস? দেখ, সমুদ্রের বিশাল গর্জন করা ঢেউগুলো কত বিনয়ের সাথে পায়ের কাছে লুটিয়ে পড়ছে। এ যেন সমর্পণ। তোর এই বিশাল প্রেমিক পায়ের নিচে বালি নিয়ে গেল, এই তো সমর্পণ। পাগল, আবার দিয়েও যাচ্ছে বালি। এই তো জীবন, নিয়ে আর দেয়া। একটা কথা জানিস, সমুদ্র কখনো কিছু নিয়ে যায় না, সব কিছু দিয়ে যায়। এক কাজ কর, তোর এই বিশালত্বকেই বিয়ে করে ফেল। শাট আপ, বিয়ে কথা আসছে কেন? অদ্ভুত সব কথা। কি করব? মিস্টার রাইটকে খুঁজে খুঁজে খালাম্মা তো ক্লান্ত। কোথায় পাবো সাগরের মতো এত বিশাল মানুষ? তাই বলছিলাম। তুই না, চল হোটেলে ফিরে যাই। তোর মতো বেরসিকের সাথে আসাই ভুল হয়েছে। কি? আমি বেরসিক? এই চললাম আমি। না ভাবি, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আপনি কক্সবাজারে এসেছেন আপনার ফ্যামিলি নিয়ে, আপনি আমার বাসায় না থেকে হোটেলে থাকবেন? এটা কি হয়? আপনি তো আজকাল ছেলে মেয়েদেরকে জানেন, ওরা তো কারো বাসায় যে রিল্যাক্স হতে পারে না, এই জন্য বাধ্য হয়ে আমাকে হোটেলে উঠতে হয়েছে। দ্যাটস ট্রু। ওই তো নন্দিনী। নন্দিনী, নন্দিনী, ইনি হচ্ছেন তোমার হাসান আঙ্কেল। আমরা অনেকে হাসু ভাই বলেই ডাকি। তোমার বাবা যখন এখানে ব্যবসার কাজে আসতেন, উনি তখন এগুলো দেখাশোনা করেন। তুমি তখন অনেক ছোট ছিলে। আমি আসলে ভাবতেই পাই না সেদিনের নন্দিনী এত বড় হয়ে গেছে। তোমাকে আমি এতটুকুন দেখেছি। ভাবি টেলিফোনে বলছিল তুমি কি সব ছবি টবি তুলবে? ছবি তুলবো না আঙ্কেল, ছবি আঁকবো। আমার একটা এক্সিবিশন আছে। তার মানে পেন্টার তুমি? আসলে আমি তো মা কেবল ইট কাঠ বুঝি। তোমার বাবা যখন কনস্ট্রাকশনে কাজ করতো, ওগুলো আমি তাকে সাপ্লাই দিতাম। তুমি যা চাইবে আমাকে বলো, আমার সাধ্যমতো আমি হেল্প করবো। থ্যাংক ইউ আঙ্কেল। তেমন বেশি কিছু নাই, আশেপাশে কোথাও সুন্দর লোকেশন হলেই হবে। এই নন্দিনী, তোর সাথে কিন্তু আমিও যাব।
তুই গেলে আমার ছবি আঁকার 12টা বাজবে। তুই মাকে নিয়ে শপিংয়ে যাবি। যাক না, ও গেলে তো ভালোই হবে। তোর হাসু আঙ্কেল তো আর তোর সাথে বেশিক্ষণ থাকতে পারবে না। বডিগার্ড। তাহলে সেই কথাই থাকলো, কাল সকালে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল। মোস্ট ওয়েলকাম। ভাবি তাহলে আমি এখন উঠি। আচ্ছা ঠিক আছে। শোন মা, বেশি সময় কিন্তু থাকিস না, শরীর খারাপ করবে। আচ্ছা তোর এই পাগলামি কবে কমবে বলতো? মা তুমি খামাখা টেনশন করছো। তুমি চাও না আমি নাম করি নিজের পায়ে দাঁড়াই? আর টেনশন করো না তো, চলো সবাই মিলে খাবো। ওই সামনের ওই জায়গাটা অনেক সুন্দর লাগছে, ওখানে চলো। এটা একটা বিরান জায়গা। না না প্লিজ, ওখানে চলো। ওই দিকটা অনেক সুন্দর না? যাবে? চলেন যাই। চলো। চাচা, আপনি কি জানেন এই বাড়িতে কে থাকে? আমার আসলে এই দিকটা বেশি আশা হয় না, তবে শুনেছি বেশ ক বছর থেকে এখানে কেউ থাকে না। তোমার আঁকা শেষ? না, এত তাড়াতাড়ি আঁকা শেষ হয় নাকি? আরো 2 দিন লাগবে। আমি যে কাল আসতে পারবো না মা। অসুবিধা নেই, আমার বডিগার্ড আছে না। আচ্ছা এক কাজ করব, কালকে তোমার সঙ্গে একটা লুক দিয়ে দিব, ঠিক আছে? কিচ্ছু লাগবে না, আমরা দুজন চলে আসতে পারবো। ওকে। আজ আঁকতে ইচ্ছে করছে না, আমরা বরং চলে যাই। আচ্ছা চলো। আচ্ছা। এসো। হ্যাঁ। তানিয়া, শাকো, সাবধানে পারবে।
সরি এসব কি? সরি না বলে ছবি তোলার জন্য। ও, গতকাল তাহলে আপনিই ছিলেন? আমি না তো, আমি তো আজই এলাম এখানে। বাই দ্য ওয়ে, আমার নাম নীল। আমি একটা বিদেশি এনজিওর সাথে কাজ করছি। এখানকার সংস্কৃতির উপর একটা ডকুমেন্টারি করছি। আমি অবশ্য এখানে প্রায়ই আসি, আগে অনেকবার এসেছি, কিন্তু কখনো কাউকে দেখিনি। ছবি তোলাটা আসলে আমার হবি। আপনাকে দেখার পর ছবি তুলতে খুব ইচ্ছে করলো। সরি। আপনার নাম? আমি নন্দিনী, ছোটোখাটো আর্টিস্ট। সামনে আমার একক এক্সিবিশন আছে, তাই এখানকার কিছু ল্যান্ডস্কেপ আঁকছি। আপনি আপনি সত্যি সত্যি এখানে ছিলেন না? সত্যি? কেন, কি হয়েছে? কোনো প্রবলেম? না, তেমন কিছু না। আচ্ছা, আপনি বলতে পারেন এখানে কে থাকতো আর এখন কেউ থাকে না কেন? আমি এখানে আছি প্রায় 5 বছর হয়ে গেল। শুনেছি এখানে একজন আর্টিস্ট থাকতেন, কিন্তু হঠাৎ করে তিনি উধাও হয়ে যান। তারপর থেকে এখানে তেমন কেউ আর আসেন না। ও, আসলে ভীষণ লোভ হয়। এরকম একটা কটেজ যদি আমার থাকতো, শহরের কোলাহল থেকে এত সুন্দর একটা জায়গায় চলে আসতাম। কক্সবাজারে না এলে এখানকার সৌন্দর্য বোঝা যায় না কোনোভাবেই। প্রতিনিয়ত বদলায় এখানকার প্রকৃতি। আমি মনে হয় আপনার আঁকা ডিস্টার্ব করলাম। আপনি কি একা এসেছেন? না, আমার সাথে আমার বডিগার্ড এসেছে। এই বডিগার্ড! কিছু না, সমুদ্র দেখ। কিছু মনে না করলে আপনার পারমিশন নিয়ে একটা ছবি তুলি। ঠিক আছে। সমুদ্রকে পেছনে রেখে। ও, আমার একটা অদ্ভুত, অপূর্ব। হুট করে একটা সাদা ক্যানভাস রং আর তুলিতে কেমন রঙিন হয়ে গেল। এ না হলে শিল্পী? অবশ্য তোমার বাবা একজন শিল্পী ছিলেন, পার্থক্য শুধু তুমি রং তুলি দিয়ে ছবি আঁকো, তিনি করতেন ইট বালু আর সিমেন্ট দিয়ে। চাচা, বাবাকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি আমার মায়ের মতো শিল্পী, ওনাকে নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ। না মা, ওইভাবে বলতে নেই। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালোবাসতেন তোমাকে। প্লিজ চাচা, আমি ওনাকে নিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না, আপনি অন্য কথা বলুন। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। তোমার রাগটা ঠিক তোমার মায়ের মতো। শোনো, আমি একটু ওই দিকটায় যাচ্ছি, একটু কাজ আছে। আমি ড্রাইভারকে রেখে যাচ্ছি, তোমরা 1 ঘন্টা পরে ফিরে যাবে। আপনি ড্রাইভারকে নিয়ে যান, আমার আরও সময় লাগবে। আমি পায়ে হেঁটে যেতে পারবো। অসুবিধা নেই, আমার এখনো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি আসছি।
নন্দিনী, কাউকে খুঁজছো নন্দিনী? আপনি আপনি আমার নাম জানেন কি করে? ছোট্ট একটা জায়গা কক্সবাজার, এখানে নতুন কেউ এলেই সব জানা যায়। তার ভেতরে তুমি একজন পেইন্টার, অনেক ভালো ছবি আঁকো, আমি সব জানি। আপনি কি আমাকে গত 2 দিন ধরে দেখছিলেন? কে আপনি? আমি অর্ণব, আমি তোমাকে সব বলবো। আমাকে একটু সময় দেবে প্লিজ, তোমাকে আমার অনেক প্রয়োজন। নন্দিনী, নন্দিনী প্লিজ আমাকে একটু সময় দিও, আমার সত্যি খুব প্রয়োজন। আমি আসি। তুমি এখানে কি করছো? ওই লোকটা এসেছিল, কি যেন বলতে চায়। লোকটার নাম অর্ণব। কোন লোক? কিসের অর্ণব? আশ্চর্য, তোমাকে এত করে বললাম এই বিরান জায়গায় আসার দরকার নেই। তোমরা ঢাকার মেয়েরা না অনেক বেশি সাহস তোমাদের। খুব হয়েছে, চলো এখন, চলো চলো এখান থেকে আর এক মুহূর্ত থাকার দরকার নেই। এসো এসো। আচ্ছা তুই বড় হবি কবে বলতো? উনি না এলে তো একটা সর্বনাশ হয়ে যেত। মা, তুমি খামাখা চিন্তা করছো। হাসু আঙ্কেল একটু বাড়িই বলেছে। চুপ, সবসময় তর্ক করবি না। আসলে আমারই দোষ, আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছি। এবার আসল ব্যাপারটা বল। কক্সবাজারের বিশালত্বে তোর জীবনে হিরোদের আগমন, নট ব্যাড। এর মানে কি? হিরোদের আগমন মানে? না, গতকাল ফটোগ্রাফার নীল আর আজকের রহস্যময় অর্ণব, প্রতিদিনই একজন করে নতুন হিরো। মনে করবে নীল একজন ভালো মানুষ, আর অর্ণবের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। ওর চোখ অনেক কথা বলে, কি যেন একটা বলতে চায় আমাকে। আমার মনে হচ্ছে অর্ণব লোকটা কোনো বিপদে আছে। চাচা চলে আসে, কিছু শুনতে পারলাম না। আহা, আচ্ছা একটা কাজ কর, কক্সবাজারের লোকাল পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়ে দে, আমি নন্দিনী, আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন। হোটেল কখ গ, রুম নাম্বার 221। কতবার মানা করেছি ফাজলামো না করতে। নীল নামের একটা ছেলে ফোন করেছে। এই নীল কে রে? আমি পরে বলছি মা। তুই জানিস নীলকে? আন্টি, নীল নীল তো আন্টি আমাদের সাথে একসাথে পড়াশোনা করছে। ছেলেটা ভালোই ছবি আঁকে। ও, এখানে এসেছে? জি আন্টি। হ্যালো নীল, হুম, আজকে অনেক ব্যস্ত ছিলেন নাকি? তা বেশ ব্যস্ত ছিলাম। কেমন কাটলো আজকে দিনটা? আচ্ছা নীল, আপনি আগামীকাল আমাকে একটু সময় দিতে পারবেন? আপনার সাথে কিছু কথা ছিল। এনিথিং রং নন্দিনী? মানে বড় কোনো সমস্যা হয়েছে? কখন আসবো? না না, তেমন কিছু না। আগামীকাল সকাল 10টায় সমুদ্র পাড়ে চলে আসলেই হবে। একটা লোক সম্পর্কে খোঁজ নিতে হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবো, কিন্তু কাল সকালে নাস্তাটা আমার পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই।
সেরকম কোনো কিছু দেখিনি। চোখে দেখে কি মানুষ চেনা যায়? না, তবে মেয়েরা অনেক সময় বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, আমার চোখ দেখে বলুন তো আমি কেমন মানুষ? নীল, আমি ফাজলামো করছি না, বিষয়টা নিয়ে আমি চিন্তিত। আচ্ছা ঠিক আছে, সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আপনি কি যেন বলছিলেন? অর্ণব আপনাকে বলেছে তার আপনাকে ভীষণ প্রয়োজন, তাই তো? আচ্ছা, এমনও তো হতে পারে যে অর্ণব আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। নীল, ভালোবাসা শব্দটার প্রতি আমার এক ধরনের বিতৃষ্ণা আছে। ভালোবাসা বলে কিছু নেই, এটা এক ধরনের অ্যাডজাস্টমেন্ট। এমন একটা ফিলোসফিতে আপনি বিশ্বাস করেন? জীবনে কি অনেক কষ্ট পেয়েছেন কারো কাছ থেকে? সরি, না মানে এভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি। ইটস ওকে, আমার সাথে সেরকম কারো সম্পর্ক ছিল না, দুঃখ পাবার তো কথাই আসে না। প্রথম দেখাতেই আপনাকে সব কিছু বলতে ইচ্ছে করছে। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিলেন। আমার মা অনেক ভালো গান গাইতেন। তার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় গায়িকা হবেন। আমার বাবা ছিলেন বনেদি পরিবারের, কনস্ট্রাকশনের ব্যবসা ছিল তাদের। তার মনটাও ছিল পাথরের মতো শক্ত। প্রথম দিকে বাবা মাকে গান গাইতে না করলেও পরে তাদের চাপে মার গান গাওয়াটা বন্ধ হয়ে যায়। সরি, প্রসঙ্গটা তুলে আমি ভুল করলাম। বাবা মা বেশি দিন একসাথে থাকতে পারলো না, তাই আমিও ঠিক করেছি সারা জীবন একাই কাটিয়ে দেব। সবাই তো একরকম না, আপনার মনের মানুষটা তো অন্যরকম হতে পারে। হতেও পারে, যাই হোক সে পরে দেখা যাবে। আগে বলুন, এখন আমি অর্ণবকে কিভাবে পাবো? আমি খোঁজ করে দেখব। আপনি তো মনে হয় আরও 7 দিন আছেন। চলে গেলে কে অর্ণব কে নীল সবই তো ভুলে যাবে। কেন, আপনি ফোন করবেন না? আর ঢাকায় তো দেখা হবেই, আমার প্রদর্শনী দেখবেন না? কবে নাগাদ হবে প্রদর্শনী? 3 মাস পর। অনেক সময় আছে। মানে? কত কিছু পাল্টে যাবে তখন, সবই তো ভুলে যাবেন। এখন কোথায় যাবেন? যাবো এখানেই। এত নিষেধ করি বেশি রোদে রোদে ঘুরবি না। কে শোনে কার কথা? এখন বোঝ। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি ভালো আছি। তানিয়া, একটু রেস্টুরেন্টে গিয়ে বল 1 গ্লাস অরেঞ্জ জুস করে দেবে। জি আন্টি, বলছি। অদ্ভুত এক ধরনের অনুভূতি হচ্ছে। কেন মনে হচ্ছে কোনো বিপদ অপেক্ষা করছে? বারবার কেন আসছে ওই রহস্যময় লোকটি আমার কাছে? কি চায় সে? অদ্ভুত তার চাহনি, মায়া আর হিংস্রতার মিলন আছে তাতে। কি করতে হবে আমাকে? তানিয়া ঠিকই বলেছে, কোনো বখাটে ছেলেই হবে। নীলকে এত অল্প সময় ভালো লেগে গেল।
অর্ণব আর নীল একসাথে লোক নয় তো? মজা করছে আমার সাথে? না, নীলকে অনেক দায়িত্ববান মনে হয়। একদিকে ভৌতিক চিন্তা, অন্যদিকে ভালো লাগার নাকি ভালোবাসার পূর্বাভাস। কি হয়েছে আমার? কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে? আগামীকাল নীলের সাথে কথা বলতে হবে। কি বলবো? ভালোবাসি। নন্দিনী, নন্দিনী, একটা ডাব কাটো তো। ম্যাডাম খাবেন? না, আমি ডাব খাবো না। কি ব্যাপার, আপনাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আর ইউ ওকে? ইয়ে জ্বর? আমি ঠিক আছি। আই এম অল রাইট। আই এম সরি। নীল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। না মানে, আপনি আর অর্ণব, মানে অর্ণব আর আপনি কি একে অপরে পরিচিত? আপনি ভেবেছেন? ছি, আই এম সরি নন্দিনী, আপনি আমাকে এমন ভাবলেন কি করে? আমি বোধহয় একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি। আসলে এরকম সিচুয়েশনে কখনো পড়িনি তো। সরি বন্ধু। আপনি কি আমাকে বন্ধু মনে করেন? ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি আমাকে আপনি বলা বন্ধ করো তাহলে। কি রাজি? ওকে। এক জীবনের বসন্ত সব তোমায় দিলাম, জীবন বাকের গল্পগুলো তোমায় দিলাম। দুঃখ তোমার দুয়ার জুড়ে অপেক্ষাতে, হাত বাড়িয়ে দুঃখ তোমার করিয়ে নিলাম।
বাড়িয়ে দুঃখ তোমার করে নিলাম। এক জীবনে বসন্ত সব তোমায় দিলাম, জীবন বাকে গল্পগুলো তোমায় দিলাম। দুঃখ তোমার দুয়ার জুড়ে অপেক্ষাতে, হাত বাড়িয়ে দুঃখ তোমার কুড়িয়ে নিলাম, হাত বাড়িয়ে দুঃখ তোমার কুড়িয়ে নিলাম। পথের মোড়ে গল্প জমে তোমার আমার, গল্প লিখি স্বপ্ন এবং ভালোবাসা, কান্না জমে চোখের নিচে বুকের ভেতর। মন বাড়িয়ে অশ্রু জলাজ মুছিয়ে দিলাম, মন বাড়িয়ে অশ্রু জলাজ মুছিয়ে দিলাম। বাড়িতে কি কেউ আছেন? এক্সকিউজ মি, হ্যালো। বলেছিলাম না এখানে কেউ নেই নন্দিনী। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এসো। কেউ নেই নন্দিনী, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? এসো, চলো। কেউ কে আছেন? লক, কেউ নেই, কমপ্লিটলি কেউ নেই। নন্দিনী প্লিজ, নন্দিনী আমাকে একটু সময় দাও, তোমাকে আমার অনেক প্রয়োজন। কি চাও তুমি? কেন পিছু নিচ্ছ আমার? তোমাকে আমি লোকটিকে ধরিয়ে দেব।
তোমাদেরকে আমি ভালো করে চিনি। বখাটে লোকদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বাস বাস, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আর তা না হলে আমি তোমাকে জোর করবো। প্লিজ নন্দিনী, আমাকে একটু সময় দাও, তোমাকে আমার অনেক প্রয়োজন। প্লিজ প্লিজ প্লিজ। এত সাহস, হোটেলে চলে এসেছিল, লোকজন না আসা পর্যন্ত তুমি ছেড়ে দিলে কেন, ধরে রাখলে না কেন? আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর লোকটাকে দেখে আমার কেমন যেন ভয় লাগে, ভীষণ একটা ভৌতিক ব্যাপার। নন্দিনী, এসব কি ভাবছো তুমি? তুমি একজন আর্টিস্ট, আর 20 শতাব্দীর মেয়ে হয়ে তুমি এসব কি বলছো? হ্যালো হ্যালো নন্দিনী, কি ভাবছো? হ্যালো? না না, কিছু না, ভাবছি ভয়টা আমাকে কাটাতেই হবে। আচ্ছা আমি রাখি, হ্যাঁ, পরে কথা হবে, বাই। থ্যাংক ইউ নন্দিনী, আমি জানি তুমি আসবে। এসব কি হচ্ছে? আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই, আশেপাশে কোনো মানুষ নেই যে তোমার চিৎকার শুনবে। একদম চুপ।
আমার কথা শোনো। কি প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, আমি যেতে চাই। প্লিজ প্লিজ যেতে দিন। তুমি শুধু এই ছবিটা শেষ করে দাও, তারপর তোমাকে আমি যেতে দেব। নন্দিনী প্লিজ, তোমাকে আমি এই জন্যই খুঁজছিলাম। প্লিজ নন্দিনী। আমি কেন আঁকবো? আমি অন্যের কাছে হাত দেব না। যে এঁকেছে তাকে আঁকতে বলো। কে এঁকেছে ছবিটা? আমি এঁকেছি। এখন আমি অপারগ, তাই তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ নন্দিনী, ছবিটা তুমি শেষ করে দাও। আমি তোমাকে আর কখনো কোনোদিন আর জ্বালাবো না। আমি যদি না আঁকি? তোমাকে সারা জীবন এখানে থাকতে হবে। পৃথিবীর মানুষ জানবে তুমি নিরুদ্দেশ। এবার তোমার ইচ্ছে। এই ছবিটা কার? ওর নাম রূপসী। এই ছবিটা কার? ওর নাম রূপসী। তুমি ছবিটা আঁকা শেষ করনি কেন? সবেমাত্র কক্সবাজারের এই কটেজটা আমি কিনেছি নিরিবিলিতে ছবি আঁকবো বলে। রূপসীর সঙ্গে আমার প্রথম পরিচয় হয় সমুদ্র সৈকতে। প্রথম দেখাতেই প্রেম। বেশ কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল। তাই সময় পেলেই প্রায় ও চলে আসতো কক্সবাজার। আমি ওর ছবি আঁকতাম। আমাকেও আসলে পাগলের মতো ভালোবাসতো। এতই যখন ভালোবাসতে, সে এখন কোথায়? ছবিটি তুমি শেষ করনি কেন? কোথায় যাব বলো একা, কোথায় যাব বলো একা, প্রকৃতি হয়ে সাথে আছো তুমি, আলো আর আধারে লুকোচুরি ক্ষণ
দু হাতে ভরা স্বপ্ন করি তুমি রং ছড়ানো আগুন লাগা বিকেলের ওই সূর্যতে ছলো ছলো মেঘে চোখ রেখে তোমারই আশাতে রং ছড়ানো আগুন লাগা বিকেলে ওই সূর্যতে ছলো ছলো মেঘে চোখ রেখে তোমারই আশাতে এসো না এসো না কোথায় সে সূর্যোদয় সুবাসিত আলো ঘাস ফুলে ছড়ানো প্রেম কোথায় সব রং আর প্রজাপতি ডানা তোমার মনে ছায়া তলে রং ছড়ানো আগুন লাগা বিকেলে ওই সূর্যতে ছলো ছলো মেঘে চোখ রেখে তোমারই আশাতে এসো না এসো না এ জীবনে শুধু তোমারই আশা নদী হয়ে এ মন ঠিকানা ভুলে থাকা যায় না বয়ে যাবে নীলক্ষণ রং ছড়ানো আগুন লাগা বিকেলের ওই সূর্যতে ছলো ছলো মেঘে চোখ রেখে তোমারই আশাতে রং ছড়ানো আগুন লাগা বিকেলে ওই সূর্যতে ছলো ছলো মেঘে চোখ রেখে তোমারই আশাতে এসো না এসো না আজ 10 দিন পর তুমি আমাকে সত্যি কথাটা বললে। মানে কি? আমি মিথ্যে বললাম কখন? এই যে তুমি মুসলিম। আমি খ্রিস্টান সেটা বললাম কখন? তাহলে তুমি সেদিন চার্চে কেন গিয়েছিলে? ফাদারের সামনে তো খুব চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলে। আরে বাবা, আমি তো চার্চে গিয়েছি চোখ বন্ধ করে তোমাকে দেখার জন্য। তুমি না। আচ্ছা, তোমার বোর লাগে না এই একই সমুদ্র দেখে দেখে? আমি তো 10 দিনেই হাঁপিয়ে উঠেছি। মামা মামি যদিও আরো কিছুদিন থাকতে বলছে, কি যে করব বুঝতে পারছি না। শোনো রূপসী,
সমুদ্র সব সময় পরিবর্তনশীল, আর আমি যখন ছবি আঁকতে শুরু করি না তখন সব কিছু ভুলে যাই। তুমি এখানে ছবি আঁকো? পাগল, আমি একটা সুন্দর কটেজ কিনেছি, সেখানে ছবি আঁকি। আচ্ছা চলো তোমাকে দেখাবো। পাগল হয়েছো নাকি? মামা যদি জানতে পারে, জানো কি হবে? আরে জানবে কি করে? তুমি না বললে কি করে জানবে? তারপরেও দরকার নেই। না না চলো প্লিজ 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 চলো। কয়েকদিনের মধ্যে কোথায় যেন একটা যোগসূত্র খুঁজে পেলাম দুজনায়। মনের প্রজাপতিগুলো ডানা মেলে উঠছিল অবিরাম। কিভাবে যে সময় কেটে গেল টেরই পেলাম না। রোজ সময় করে ও চলে আসতো আমার কাছে, আমি ওর ছবি আঁকতাম। তারপর তারপর শুনলাম সেই দুঃসংবাদ। রূপসী কি তোমার সাথে প্রতারণা করেছিল? সে কি চলে গিয়েছিল অন্য কোথাও? না, ও তো এরকম মেয়েই না। আমার রূপসী অনেক ভালো, অনেক। আসলে আমাদের দুজনের ধর্ম ছিল আলাদা। ও ছিল খ্রিস্টান, রূপসী গমেজ। সেই জন্যেই ওর ফ্যামিলির কেউ ব্যাপারটা মেনে নেয়নি। ওর মা বাড়ির সবাই অনেক ঝামেলা করছিল, অনেক ঝগড়াঝাটি। এদিকে আমি কেবল আমার ক্যারিয়ার তৈরি করছি, দু একটা এক্সিবিশন করেছি, চারিদিকে কিছুটা নাম ছড়াচ্ছে। তুমি কোন আর্ট কলেজ থেকে পাশ করেছো? ঢাকা আর্ট কলেজ। তখন অর্ণব চৌধুরী বললেই সবাই আমাকে চিনত। অবশ্য এসব বিষয় তোমাদের জানার কথা না। তুমি মানে আপনি অর্ণব চৌধুরী, সে বিখ্যাত পেইন্টার অর্ণব? তুমি মানে আপনি অর্ণব চৌধুরী, সে বিখ্যাত পেইন্টার অর্ণব? ছি ছি ছি, আমি অনেক কিছু উল্টাপাল্টা বলে ফেলেছি। আই সরি। ইটস অলরাইট। 10 বছর আগের কথা কে বা মনে রাখে? না না, এটা ঠিক না। আর্ট কলেজের স্যাররা এখন আপনার কথা বলে। আপনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলেন, রূপসীর কারণেই কি? যেদিন এই ছবিটা প্রায় শেষ করে আসছিলাম, সেদিন হঠাৎ করেই রূপসীর মামা ওকে জোর করে ধরে নিয়ে গেল। যাওয়ার সময় রূপসী অঝরে কাঁদছিল। আপনার কাছে আয়না হবে? চোখের ডিটেলটা আঁকবো, এর জন্য আমি আমার চোখটা দেখতে চাই। এই জন্য আয়নার কি প্রয়োজন? তোমরা এখনকার আর্টিস্ট একেবারে সিনসিয়ার নও। সরি, আমি আপনার মতো এত বড় শিল্পী না। আয়না যদি হতো ভালো হতো, আয়নাটা দরকার। ওই যে ওখানে আছে। তারপর কি হলো? ধরে নিয়ে যাওয়ার পর কি হলো?
হ্যাঁ নন্দিনী, আমি মৃত। ওরা আমার রূপসীকে ধরে নিয়ে যায়। রূপসী আত্মহত্যা করে। ওরা আমার দুহাত কেটে আমাকে পাহাড় থেকে ফেলে দেয়। সবাই জানে আমি নিরুদ্দেশ, কিন্তু আমি বসে আছি আমার ছবিটা শেষ করার আশায়। আমার শেষ কাজের মায়া ছেড়ে আমি যেতে পারছি না। তাই আমার একজন আর্টিস্টের খুব প্রয়োজন ছিল। আঁকো, আঁকো নন্দিনী, আঁকো। আঁকো, তোমার আঁকা শেষ হলে আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। আঁকো, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আঁকো ছবি, আঁকো, আঁকো বলছি, শেষ করো ছবিটা। নন্দিনী আঁকো, আঁকো। এই তো হচ্ছে। আঁকো, আঁকো, আঁকো বলছো তোমাকে আমি। আরেকটু, এই তো পাওয়া যাচ্ছে। এই তো আমার রূপসী। আঁকো, আরেকটু, আঁকো বলছি। নন্দিনী, আমাকে ক্ষমা করো নন্দিনী। ওই ছবিটা নিয়ে যাও। এই পৃথিবীর মানুষ জানুক, এই পৃথিবীর মানুষ বুঝুক কত নিষ্পাপ ছিল আমাদের প্রেম। এই পৃথিবীর মানুষ আমাদের প্রেমকে মেনে নিতে পারেনি। ওই ছবিটা নিয়ে যাও, দোহাই লাগে তোমার, নিয়ে যাও, নিয়ে যাও নন্দিনী, নিয়ে যাও ওই ছবিটা, নিয়ে যাও।
ভাই সাবধানে। ভালো ভালো আজকে প্রোগ্রামটা শেষ হয়ে গেল। তারপর বিয়েটা কবে হচ্ছে ম্যাডাম? আশ্চর্য, আমি জানি সেটা, মাকে বলে দেখো। মা জানে। ও শোনো, আজকে রাকিবের ওখানে যেতে বলেছে, রাতে ওখানে খাবো। আচ্ছা, যেতে পারবে তো নাকি আবার ভয় পাবো? আচ্ছা ওদিকটা আমি দেখছি। এই একটু দাঁড়াও। থ্যাংক ইউ নন্দিনী।